বিসমিল্লাহির রহমানির রহিম। আমি লতিফা খানম, সহযোগী অধ্যাপক, বাংলা বিভাগ, সরকারি সাদত কলেজ, টাঙ্গাইল। অনার্স চতুর্থ বর্ষের স্টুডেন্টদের জন্যে আজকে আমার এই সেশনের আয়োজন। আসলে অনেক দিন ধরেই রোজা, ঈদ এই ধরনের ছুটিগত কারণগুলোর জন্য তোমাদের পাঠদান থেকে আমরা কিছুদিন আমাদের বিরতি ছিল, এবং এই বিরতির পরে আজকে আমার আসা। তো যেটি আসলে আমি যেটা ভেবেছি বা যেটা ফিল করেছি, যে সব কিছুরই আসলে একটা কন্টিনিউয়াসলি একটি প্রসেস থাকা প্রয়োজন। সেটি আমি শিক্ষক আমার ক্ষেত্রেই হোক বা তোমরা শিক্ষার্থী, তোমাদের ক্ষেত্রে তো আরও বেশি। আসলে পড়াশোনা ব্যাপারটাই হচ্ছে এমন যে এর মাঝে যদি একটি ধারাবাহিকতা না থাকে বা গ্যাপ হয়ে যায়, আসলে মনোগত কারণেই আমরা বা মনোগতভাবেই আমরা অনেকটা দূরে চলে আসি। তো যাই হোক, আজকের এই ক্লাসটিও কেমন যেন একটি ছন্দ ছাড়া, অনেক দিন পরে বন্ধ থাকার পরে, কলেজ বন্ধ থাকার পরে ফার্স্ট ক্লাসটি ঠিক যেমন লাগে, তো ঠিক তেমনটি ছন্দময় ঘুমিয়ে মনে হচ্ছে না আমাকে। যাই হোক, আমি চেষ্টা করব অনার্স চতুর্থ বর্ষের স্টুডেন্টদের জন্যে আজকে যে আমার এই আয়োজনটি। এবং স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ যে আমার আজকে পেপার কোড হচ্ছে 24/1/005, এবং আমার পেপার টাইটেল হচ্ছে পাশ্চাত্য সাহিত্য তত্ত্ব ও সাহিত্য সমালোচনা পদ্ধতি। এবং আমরা সবাই জানি যে এই পেপারটি বা এই কোডের পেপারটি আসলে খুব বেশি চর্চায় তোমাদের থাকে না বা করা হয়ে ওঠে না, যার জন্যে এই পেপারের উত্তর দেওয়া কিংবা এতে অবগাহন করা আসলে ততটা তোমাদের জন্য স্বাচ্ছন্দ্যময় থাকে না। কিন্তু আমি বলবো যে এই পেপারটিকে যে 3টি অংশে ভাগ করা হয়েছে, যদি একটু তো চাই বা চেষ্টা করি, যদিও একটু অন্য ঘরানার, কিন্তু সত্যি ডুবে যেতে পারলে বা বুঝতে পারলে বা চাইলে, সত্যিই তো যদি চাই বা চাও, তাহলে অবশ্যই সেটা তোমার জন্য অনেকটা সহজ হয়ে উঠবে। এবং আশা রাখি তোমার পরীক্ষার জন্য, উত্তরের জন্য এবং নম্বরটি পাবার জন্য অনেকটা সহায়ক ভূমিকা রাখবে বলে আমার বিশ্বাস। তো যাই হোক, আজকে আর কথা না বাড়িয়ে যেটি শুরু করছি, যে আমার আজকে টপিকের যে পেপার টাইটেল পাশ্চাত্য সাহিত্য তত্ত্ব ও সাহিত্য সমালোচনা পদ্ধতি, এবং সেই সাহিত্য সমালোচনার পদ্ধতির একটি অংশ যেটি, যার ইতিহাসমূলক সমালোচনা পদ্ধতিটি নিয়ে আজকে আমি কথা বলবো। এবং আজকে আমার শুরু ইতিহাসমূলক সমালোচনা পদ্ধতি দিয়েই। হ্যাঁ, তবে এর আগে আমি একটি ক্লাস নিয়েছিলাম সাহিত্য সমালোচনা পদ্ধতির উপরে, যে সাহিত্য সমালোচনা পদ্ধতি অ্যাকচুয়ালি কী, এর বৈশিষ্ট্যগুলো কী, কেমন করে করা হয়, বা সাহিত্য সমালোচনা পদ্ধতির প্রসেস বা কতটুকু করা উচিত, বা এর ক্রাইটেরিয়াগুলো কী কী, বা একজন সমালোচককে কী কী বৈশিষ্ট্যমণ্ডিত হতে হয়, বা কে যে বা যিনি বা যে বা যারা বা কে বা কারা, যেটি বলি না কেন, যে সাহিত্য সমালোচনা করবার ক্ষেত্রে তিনি আসলে কতটুকু কাজ করতে পারবেন, কোন দিক থেকে, কিভাবে, আমি আসলে গত একটি ক্লাসেই আমি সেটি শুরু করেছিলাম। তো অনেক দিন একটু
তোমাদের এই পোর্শনের বা এই অংশটির একটি গ্যাপের কারণে যাই হোক আমি আবার আজকে যেটি নিয়ে এসেছি সাহিত্য সমালোচনা পদ্ধতির প্রথম যে অংশটি ইতিহাসমূলক সমালোচনা পদ্ধতি, আমরা সেটিকে ঘিরেই কথা বলবো। তো আজকের এই সেশনে তোমাদের সবাইকে স্বাগতম। আশা রাখি তোমরা সবাই জয়েন করবে এবং ব্যাপারটি যেহেতু আমি প্রথমেই বলছি যে যেহেতু এটি খুব ইন্টারেস্টিং গল্প এখানে নাই বা কোনো ছন্দময় রোমান্টিক কোনো কবিতার আমি এখানে আওড়াবো না, কিংবা কোনো সিকুয়েল কোনো ড্রামা বা শিহরণমূলক কোনো ড্রামা আমি এখানে বলছি না। তো আমাকে তোমাদের একটু অবশ্যই এখানে মনোনিবেশ করতে হবে যে ইতিহাসমূলক সমালোচনা পদ্ধতি আসলে কী। তো যাই হোক, সব কিছুরই যেমন একটি ভূমিকা কিংবা শুরু থাকে, তো সেই অর্থেই আমি আসলে বলতে চাই যে আমি স্ক্রিনেই বলতে চাচ্ছি যে একাকী গায়কের নহে তো গান, মিলিতে হবে দুইজনে, গাহিবে একজন খুলিয়া গলা, আরেকজন গাবে মনে। আমরা সমালোচনা যেটি করছি, যে সাহিত্যকে করছি, সেটি যিনি লিখেছেন, যে লেখক, সেই লেখকের এবং যিনি সমালোচনা করবেন আসলে দুজনের গলাকেই মিলতে হবে। একজন হয়তো মনে গাবেন, আরেকজন গলা খুলে গাবেন। তো যাই হোক, দুজনের একটা ম্যাচ কিংবা দুজন যদি পথ একই নিশানা, যদি দুজনের পথ না হয় তাহলে সত্যি তো সমালোচনাটি তেমনটা হৃদয়গ্রাহী কিংবা পারফেক্ট হয়ে উঠবে না। তো যাই হোক, সাহিত্যকে বোঝার বা তার প্রকৃত মূল উপলব্ধি করার চেষ্টাতেই এই সমালোচনা সিস্টেমটা কিংবা ব্যাপারটি গড়ে ওঠে। এই সমালোচনা যুগে যুগে আসলে একটা সর্বজনগ্রাহ্য একটা বস্তুগত রূপ দেওয়ার জন্যই আসলে এর বিভিন্ন তত্ত্ব সাহিত্যকে একটি সর্বজনগ্রাহ্য বস্তুগত রূপ দেওয়ার জন্যই বা সমালোচনাটাকে সবার কাছে সর্বজনগ্রাহ্য করার জন্যই তৈরি হয় তার বিভিন্ন তত্ত্ব। তারপরেও আমরা ব্যক্তি যেহেতু এখানে কাজ করেন, ব্যক্তির ভালো লাগা তার মন্দ লাগা এখানে একটা বিরাট ভূমিকা রেখে যায়। আর যদি সেটি না হতো বা না হয় তাহলে যে কোনো সমালোচনাই শুধুমাত্র আক্ষরিকভাবে সেটিতে কোনো প্রাণহীন হয়ে থাকতো ব্যাপারটি। তো যেহেতু এখানে ব্যক্তির ভালো লাগা মন্দ লাগা থাকে, এটা একটা থেকে যায়, এই জন্য না হলে গোটা ব্যাপারটাই একটা প্রাণহীন হয়ে যেত। তো এই জন্য আমরা কখনোই সেটিতে যেটিতে প্রাণ অ্যাকচুয়ালি থাকবে না, যেখানে জীবনের কথা থাকবে না, মনের কথা থাকবে না, ভালো লাগার কথা থাকবে না, অ্যাকচুয়ালি যেখানে ভালোবাসার কথা থাকবে না, যেটা জীবনের সাথে যায় না, সেটি কখনই সাহিত্য হতে পারে না। তো আমরা এই অর্থেই এখানে বলছি যে সেই ধরনের সমালোচনাকে আমরা কখনোই সাহিত্যের স্তরে উন্নীত করতে পারতাম না। তো প্রখ্যাত সমালোচক যদি আমরা একটু দেখি, যে মিডলটন মিউরি, তিনি বলেছিলেন যে ইফ ইট গিভস দিস ডেলাইট, ক্রিটিসিজম ইজ ক্রিয়েটিভ, বিউটিফুল অ্যান্ড সিগনিফিক্যান্ট। যদি তো আমরা সমালোচনাকে আমরা যদি এটা ডেলাইট, এটা যদি আমাদেরকে পুলকিত করে, আনন্দিত করে, উদ্বেলিত করে, আমি যদি সেটাতে এতটাই ডিলাইটফুল থাকতে পারি সমালোচনাটার ক্ষেত্রে, সেটি বিশ্লেষণের ক্ষেত্রে, সেটিতে মনোনিবেশের ক্ষেত্রে, মিডলটন মিউরির মতে আসলে ক্রিটিসিজম তখনই ক্রিয়েটিভ হবে, ইটস এ বিউটিফুল হবে, এটি সিগনিফিক্যান্ট হবে বলে তার বিশ্বাস। তো তিনি আরও যেটি বলেছেন যে একজন গুড ক্রিটিসিজম ইজ অ্যাজ মাচ এ ওয়ার্ক অফ আর্ট অ্যাজ এ গুড পোয়েম। একজন গুড ক্রিটিসিজম, একটা গুড ক্রিটিসিজম আসলে ততটাই একটা গুড পোয়েমের মতোই, তেমন বিশাল, তেমন হৃদয়গ্রাহী, তেমন মনোগ্রাহী একটি কাজ অ্যাকচুয়ালি, যদি তো সেটাতে লেখকের সাথে সমালোচকের মন এবং প্রাণের একেবারেই একান্ত মিশেলটুকু থাকে। কাজেই বলা যায় যে একটি শ্রদ্ধাশীল পাঠের সাথে তাকে বোঝার চেষ্টা করতে হবে
সমালোচকের, তাইলেই সেটি আসলেই বিচার সম্ভব। এবং যদি সেটি না হয়, সমালোচক যদি একেবারেই সেটিকে খুবই জাস্টিফাই করতে চান, কুস্তি পাথর দিয়ে একদম নিরীক্ষণ করতে চান, তাহলে লেখক অসহিষ্ণু হয়ে উঠতে পারেন এবং সেটি খুব পারফেক্ট কিছু বয়ে নিয়ে আসবে না এবং খুবই বেশি সুখকর কিংবা খুবই পজিটিভ কিছু বা একেবারেই অথেন্টিক কিছু আমরা সেখান থেকে পাবো না। যার সুর পাওয়া যায় জীবনানন্দ দাশের সমারুঢ় কবিতায়, তেমনই একটি ভাবের ছায়া আছে বলে আমি বোঝাতে চাচ্ছি বা বলতে চাচ্ছি। আমি এখানে কিছু সেই সমারুঢ় কবিতার কিছু অংশ পাঠ করার চেষ্টা করছি। যেমন: পাণ্ডুলিপি, ভাষ্য, টিকা, কালিয়ার কলমের পর বসে আছে সিংহাসনে কবি নয়, অজর অক্ষর অধ্যাপক। দাঁত নেই, চোখে তার অক্ষম পিছুটি, বেতন 1000 টাকা মাসে, আর 1000 দেড়ে পাওয়া যায় মৃত সব কবিদের মাংস, কৃমি, খুঁটি। অ্যাকচুয়ালি কোনো লেখনী যখন সামাজিক ঘটনা প্রেক্ষিতে সৃষ্টি হয়, তার একটা ঐতিহাসিক মূল্য অবভিয়াসলি থাকে, এটি আমরা জানি। যাই হোক, আমি এই পর্যন্ত যেটি বলছিলাম যে অ্যাকচুয়ালি একজন সমালোচক এবং একজন লেখক বা সাহিত্যিক, সেটি তিনি যাই রচনা করেন না কেন, সেটি নাটক হতে পারে, গল্প হতে পারে, সেটি কবিতা হতে পারে, সেটি প্রবন্ধ হতে পারে, যাই হোক না কেন, যদি সেটি করে থাকেন, তাকে আসলে কতটুকু কাজ করতে হবে, একাত্ম থাকতে হবে, একেবারেই মিশে যেতে হবে, কিংবা কতটা মনোনিবেশ করতে হবে, আমি সেই কথাটি বা সেই বোধটিকে বা সেই ভাবনাটিকেই আমি আসলে বোঝানোর চেষ্টা করেছি বা বলতে চেয়েছি আমি। তো যাই হোক, আমি যেটি বলছিলাম যে আজকে আমার পাঠের যে ব্যাপারটি, সেটি হচ্ছে ইতিহাসমূলক সমালোচনা পদ্ধতি। তো আমি ইতিহাসমূলক সমালোচনা পদ্ধতিতে ঢুকে যাওয়ার আগে একটু কোয়েশ্চেনগুলোর দিকে আমি আসলে চোখ রাখতে চাই। তো যেটি আসলে ইতিহাসমূলক সাহিত্য সমালোচনা পদ্ধতিকে ঘিরে যে কোয়েশ্চেনগুলো সচরাচর সামনে এসে থাকে, আমি এক ঝলক সেগুলোকে একটু দেখার চেষ্টা করছি, একটু পড়ার চেষ্টা করছি। যেমন এরকম হতে পারে যে সাহিত্য সমালোচনার ঐতিহাসিক পদ্ধতির প্রয়োগ ও গুরুত্ব লিখো, কিংবা ইতিহাসমূলক সাহিত্য সমালোচনার পদ্ধতির পরিচয় দাও, কিংবা এমন হতে পারে যে ইতিহাসমূলক সাহিত্য সমালোচনার প্রকৃতি এবং পরিধি পর্যালোচনা করো, কিংবা এমন হতে পারে যে ইতিহাসমূলক সাহিত্য সমালোচনার সংজ্ঞা এবং উদাহরণ দাও, যেটি খ বিভাগের অংশে আসতে পারে। গয়ও বড় কোয়েশ্চেনগুলো যেগুলো আমি পড়েছি সেটি আসতে পারে। অথবা এমন হতে পারে যে ইতিহাসমূলক সাহিত্য সমালোচনার পদ্ধতি যেটি, এটির সম্ভাবনা এবং সমস্যাটির নিরূপণ করো। অথবা একেবারেই কয়ের কোয়েশ্চেন যে ইতিহাসমূলক সাহিত্য সমালোচনার প্রবক্তা কে। তো যাই হোক, তোমরা যে পরীক্ষা অংশগ্রহণ করো সেটাতে আমরা জানি যে কোয়েশ্চেনের 3টি পার্ট, ক, খ এবং গ। যাই হোক, কয়ের যে এক কথার যে কোয়েশ্চেনের উত্তর, কিংবা খয়ের যে 4 নাম্বারের যে উত্তর, কিংবা গয়ের যে 10-এর যে অংশটুকু, প্রকারান্তরে ছোট, মাঝারি, বড়, যেভাবেই কোয়েশ্চেনগুলো আসুক না কেন, আমি মনে করি ব্যক্তিগতভাবে যে যদি তো আমার সেই পাঠটির উপরে কিংবা আমার সেই লেসনটির উপরে যদি আমার সত্যিই তো জানা থাকে, কিংবা আমার দখলটি তেমনই থাকে, তাইলেই সম্ভব হবে যে যে কোনো ধরনের কোয়েশ্চেনই হোক না কেন, সেটার প্রপারলি অ্যান্সার করে আসা কিংবা উত্তর দেওয়াটাই বড় কথা নয়। আমি যেটি বিশ্বাস করি, আমি সবসময়ই এটি বিশ্বাস করি যে আমার জানাটাই হচ্ছে, বা আমি এই বিষয়টি সম্পর্কে কতটা রিয়েলাইজ করতে পেরেছি, বা এই বিষয়টি সম্পর্কে আমি আসলে কতটা জানি বা বুঝতে পেরেছি, আমার মনে হয় সেটিই আমি আসলে সবসময়ই প্রায়োরিটি দেই। এবং আমি বিশ্বাস করি একটি স্টুডেন্টের সেটি হওয়া উচিত, যদি তো সে নিজেকে সত্যি শিক্ষায় শিক্ষিত করতে চায়, নিজের মাঝে জ্ঞানকে আসলে প্রথিত করতে চায়, তো তাকে আসলেই তেমনটি করা উচিত হবে বলেই আমি বিশ্বাস করি। তো
তো যাই হোক, আমি ফিরে আসছি আমার পাঠে। আমি যেটি বলছিলাম যে ইতিহাসমূলক সাহিত্য সমালোচনা আমি দেখানো বা বোঝানোর চেষ্টা করতে চাচ্ছি যে ইতিহাসমূলক সাহিত্য সমালোচনাটি আসলে অ্যাকচুয়ালি কী। আমরা যদি এরকম করে বলি যে সাধারণত আমরা দেখি যে যখন কোনো লেখনী কোনো সামাজিক ঘটনার প্রেক্ষিতে যদি সৃষ্টি হয়, তার একটি ঐতিহাসিক মূল্য বা হিস্টোরিক্যাল ভ্যালু তার অবশ্যই থেকে যায়। পরবর্তীকালে যখন সেই রচনাটি অ্যাকচুয়ালি একটা আবেদন তো অবশ্যই রেখে যায়। যখন পরবর্তীকালে সেই রচনাটি আমরা মূল্যায়ন করতে যাই, তখন বা কোনো সমালোচক যখন সেটিকে মূল্যায়ন করতে চান, তখন সেই রচনাকাল, সেই সাহিত্যের তার পারিপার্শ্বিকতা, রচনার তার পটভূমি বা লেখক চিত্তে তার কতটা প্রভাব ছিল ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা তখন হয়ে ওঠে বা করা হয়, এবং তখনই সেটি হয়ে ওঠে ঐতিহাসিক সমালোচনা। আমরা এও জানি যে 19 শতকের মাঝামাঝি সময়ে 1863 সাল বলতে পারি, যে তখন ফরাসি সমালোচক হিপোলাইট টেইন, আমি একটু আগেই বলছিলাম এই পদ্ধতির যিনি প্রবক্তা আসলে হিপোলাইট টেইন, হিপোলাইট অ্যাডলফি টেইন আসলে ওনার পুরো নাম, যাকে আমরা টেইন বলে বা হিপোলাইট টেইন বলে বলি। যাই হোক, হিপোলাইট টেইন তিনি ফরাসি ভাষায় অ্যাকচুয়ালি প্রথমে যেটি করেছিলেন যে ফরাসি ভাষায় তিনি হিস্টোরি ডি লা লিটারেচার অ্যাংলেজ নামে ইংরেজি সাহিত্যের রচনা করেছিলেন একটি, এবং সেটি 5 খণ্ডে ছিল, এবং সেখানেই তিনি প্রথম ঐতিহাসিক সমালোচনার সূত্রপাত সেখানেই হয়েছে, এবং তিনি সেখানে দেখিয়েছেন ইংরেজ জাতির ইতিহাস দেখিয়েছিলেন। তিনি সেখানে তাদের সামাজিক বৈশিষ্ট্যের কথা বলেছিলেন, তিনি সেখানে তাদের জীবনযাত্রাকে দেখাতে চেয়েছেন, তিনি সেখানে সাহিত্য চর্চার বিকাশকে দেখিয়েছেন। এই সবগুলো ব্যাপার আসলে সেই হিপোলাইট টেইনের হিস্টোরি ডি লা লিটারেচার অ্যাংলেজ, সেই ফরাসি ভাষার সেই গ্রন্থে রয়েছে, যেটি আসলে 5 খণ্ডে সম্পূর্ণ ছিল। তো সেখানেই প্রথম আসলে প্রকটিত হয় বা সেখানেই উদ্ভাসিত হয় কিংবা প্রকাশিত হয় আমাদের এই ঐতিহাসিক সমালোচনা কিংবা ইতিহাসমূলক সমালোচনার ব্যাপারটি। তবে আমরা এটাও জানি যে টেইনের আগে ভিকো নামে আরেকজন ছিলেন, যে উনার রচনায় যিনি 1725 সালে এই পদ্ধতির সাহিত্য বিচারের সন্ধান আমরা ভিকোতে দেখি। ভিকোর লা সিনজানুভা নামে গ্রন্থে আমরা অ্যাকচুয়ালি সেটির প্রথম উদ্ভাস বা শুরুটি দেখতে পাই। আমরা যদি এরকম বলি যে ঐতিহাসিক সমালোচনার অ্যাকচুয়ালি দুটো আলাদা ফিল্ড আছে, ক্ষেত্র আছে। যদি পুরোটাকেই ওইভাবে ভাগ করি মোটা দাগে, যে তার একটি চরিত্রকেন্দ্রিক দিক এবং আরেকটি হচ্ছে যে সমাজতাত্ত্বিক দিক। তো আমরা জানি যে কোনো রচনার যখন আমরা ঐতিহাসিক মূল্য যখন আমরা নির্ণয় করতে যাই, এবং যে নির্ণয় করেন এটি তো এমনি অটোমেটিকলি হয়ে যায় না, এটির তো আর প্রাণ নেই, আমাকে কাউকে না কাউকে সেটিকে হ্যান্ডেল করতে হয়। এর পেছনে কোনো কারিগর আছেন, কোনো স্রষ্টা আছেন, ব্যক্তি আছেন। তো নিশ্চয়ই সেই ব্যক্তি জীবনের ছাপ সেখানে পড়ে, তার চারিত্রিক বৈশিষ্ট্য, তার ক্যারেক্টারিস্টিকের ছায়া সেখানে ফেলে যায়। তো আবার আরেকটি দিক হচ্ছে যে এর একটি সামাজিক অবস্থাও, কারণ তিনি কোনো সোসাইটিতে বসবাস করেন এবং সেই সোসাইটি, তার পরিবেশ, এই ব্যাপারগুলো সেখানে প্রাধান্য পায়, এবং ঐতিহাসিক সমালোচনা তখন সমাজতাত্ত্বিক সমালোচনা নামে প্রকাশিত হয় বা সামনে এসে যে দাঁড়ায়, এবং আমরা সেটাকে সমাজতাত্ত্বিকভাবেও সেটিকে আমরা দেখতে পারি। তো মোটা দাগে আসলে দুটো ফিল্ড ঐতিহাসিক সমালোচনা সাধারণত করা হয়ে থাকে। একটি হচ্ছে তার চরিত্র কেন্দ্রিকতার দিক এবং আরেকটি হচ্ছে তার সমাজতাত্ত্বিকতার দিক। তো এর আগেও যেটি আমি আরও বলতে চাই যে লিওনেল ট্রিলিং নামে পাশ্চাত্যের এক সমালোচক, তিনি সেন্স অফ দ্য পাস্ট প্রবন্ধে তার যেটি তিনি বলতে চেয়েছেন ওখানে তিনি বিস্তারিত আলোচনা করেন, এবং তিনি আসলে যেটি দেখাতে চেয়েছেন খুব জোরদারভাবে যে যে ওই ইতিহাসের যে একটি জোরালো ভূমিকা সাহিত্যের মধ্যে থাকে বা থাকা উচিত,
এই এই প্রেক্ষাপটকে কিংবা এই প্রয়োজনকে সামনে রেখেই তিনি আসলে বলতে চেয়েছেন যে সাহিত্য বিচার সবসময়ই সাহিত্য বিচারে একটি ঐতিহাসিক সাহিত্য বিচার মানে হচ্ছে তার একটা ঐতিহাসিক ভিক্ষা। এটা একটি ঐতিহাসিক ভিক্ষা মানে হচ্ছে, কারণ সাহিত্য মানেই হচ্ছে একটি শিল্প। এবং ঐতিহাসিক কথাটি এখানে তিনটি অর্থে উনি এখানে ব্যবহৃত করতে চান। এটি ট্রিলিংয়ের মত বলে আমরা জানি, এবং আমরা এই মতে আমরা আসলেই পজিটিভ মনে করি। যেমন নাম্বার 1 উনি যেটি বলতে চেয়েছেন যে অতীতে কবিকে মনে করা হতো ঘটনাবলীর বিশ্বস্ত সংগ্রাহক। নাম্বার 2, সাহিত্য এই অর্থে ইতিহাস অনুগত যে ক্রমে গড়ে ওঠা ঐতিহ্যের সঙ্গে সাহিত্যের যোগ নিবিড়। নাম্বার 3, অতীতের উপাদান সাহিত্যের বিষয়রূপে অত্যন্ত মূল্যবান, কিন্তু ইতিহাস অর্থাৎ কার্যকারণ সূত্রে অনিবার্য বহির্ঘটনাকেই সাহিত্য জন্মের কারণ বলে গণ্য করলে সাহিত্যকে কতগুলো বাহ্য কারণের অনিবার্য প্রতিক্রিয়ায় গুরুত্ব দিতে হয়। ট্রিলিং এই সংশয়ের সমাধান করেছেন। অত্যন্ত চমৎকার একটি মন্তব্য তিনি দিয়েছেন। আমি দেখতে পাচ্ছ তোমরা স্ক্রিনে সেই মন্তব্যটি, যেটি লেখা আছে, "The poet, it is true, is an effect of environment, but we must remember that he is no less a cause. He may be cause as a barometer, but let us not forget that is also part of the weather." আমাদের এটা ভুলে গেলে চলবে না। এটাই সত্য যে আসলে একজন কবি, একজন লেখক, একজন সাহিত্যিক, সে হচ্ছে একটা ব্যারোমিটার, সোসাইটির ব্যারোমিটার। এবং তাকে কম কিছু করে আমাদের এটা, বাট উই মাস্ট রিমেম্বার, আমাদের অবশ্যই স্মরণ রাখতে হবে, এখানে কম কিছু করে, কম মূল্যায়ন করে তাকে কোনো হেয় বা হীন করে দেখলে হবে না। কারণ হি মাস্ট মে বিকজ অ্যাজ দ্য ব্যারোমিটার, ব্যারোমিটার হিসেবে, সোসাইটির ব্যারোমিটার। মানে বাতাসের চাপ যেমন ব্যারোমিটার দিয়ে আমরা বায়ুর চাপ মেপে থাকি, ঠিক তেমনি উনি সোসাইটির ব্যারোমিটার। এবং উনি অলসো পার্ট অফ দ্য ওয়েদার, এই সোসাইটির ওয়েদারের পার্ট। এটা আমাদের নট ফরগেট দ্যাট, আমাদের ভুলে গেলে আসলে চলবে না। তো যাই হোক, আমি নেক্সটে যেটি বলতে চাচ্ছি যে অ্যাকচুয়ালি ইতিহাস হলো একটা, আসলে হলো কি যে এটা হচ্ছে একটা কন্টিনিউয়াম অফ ইভেন্টস, মানে চলমান। আসলে এটি কখনোই থেমে থাকার না। ইতিহাস পাস্টে ছিল, যা কিছু পাস্ট হচ্ছে তাই ইতিহাস চলছে চলছে, আমরা সারাক্ষণ চলছি, চলমান। ইটস এ কন্টিনিউয়াম অফ ইভেন্টস, এটি থেমে থাকার নয়। এবং আমরা অবশ্যই স্মরণে রাখবো যে সাহিত্যের ঐতিহাসিক বিচার পদ্ধতির বিকাশ কিন্তু হয়েছিল বৈজ্ঞানিক জিজ্ঞাসারই বিকাশের দিনে। তো ইতিহাসকে আমরা যদি গতিশীল, আমাদের অবভিয়াসলি রাখতে হবে, এর মুভমেন্ট আছে এবং এটি গতিশীল সত্যের সাথে একে অংশীভূত রূপে দেখা আমাদের উচিত, এবং যেটির শুরু হয়েছিল 19 শতকের শুরু থেকেই। তো অ্যাকচুয়ালি আমি ইতিহাসকে ঘিরেই কথা বলছি, ইতিহাসের নেসেসিটি নিয়ে কথা বলছি, ইতিহাসের গুরুত্ব নিয়ে কথা বলছি, ইতিহাসের ডেপনেস নিয়ে কথা বলছি, ইতিহাসের প্রয়োজনকে নিয়ে কথা বলছি, তার কতটা দরকার এবং তার ছিল এবং আছে এবং সামনে থাকবে সেটি নিয়ে বলার চেষ্টা করছি। তো অ্যাকচুয়ালি ইতিহাসমূলক সমালোচনা পদ্ধতি হচ্ছে, ইটস এ যুগচিত্ত। যদি আমি বলি দ্য স্পিরিট, ইটস এ স্পিরিট অর ট্রেন্ড অফ দ্য টাইম। আরও বলতে পারি এটি একটি পারিপার্শ্বিক পরিবেশ, সারাউন্ডিং এনভায়রনমেন্টের ব্যাপারগুলো যা, সেটি হচ্ছে অ্যাকচুয়ালি ইতিহাস। অথবা এমনটিও যদি বলি যে গ্রন্থকারের ব্যক্তি মানুষ, সে ইন্ডিভিজুয়াল ম্যানিফেস্টেশন, তার চিন্তা চেতনা, তার ব্যক্তিগত ঘরানার বোধ, বা তার চিন্তা, তার নিজস্ব ঐকিকতা, কিংবা তার মননগত পরিভ্রমণ, যেটি বলি না কেন, এটি হচ্ছে ইটস এ হিস্টোরি, ইটস এ কন্টিনিউয়াম অফ ইভেন্টস, এটি হচ্ছে ইতিহাস। আর দেশ ও কালের মধ্যে অ্যাকচুয়ালি ঘটনার আবর্তন যা, সেটি হচ্ছে অ্যাকচুয়ালি সমালোচকদের কাছে আসলেই ইতিহাস। এবং আমরা ইতিহাসমূলক পদ্ধতিতে সেটিরই আসলে সম্যক কিংবা পুরোটাই আলোচনা থাকে।
নেক্সটে আমি যেটি আসলে বলতে চাই যে আমরা হিপোলাইট তেইনের কথা বলে আসছিলাম, যে যিনি হচ্ছেন এই পদ্ধতির প্রবক্তা, উদ্গাতা, বা শুরু যার অর্থে সত্যিকার অর্থে ওইভাবে শুরু হয়েছিল। এবং আমরা তিনি আসলে এটি শুরু করেন বলে আমরা তাকে হিস্টোরিক্যাল ক্রিটিসিজম তখন থেকেই শুরু। এবং সাধারণভাবে আমরা যদি বলি যে পদ্ধতিতে তার রচয়িতার, আমরা একটু আগেও যেটি বলে আসছিলাম যে তার কাল, যে রচনা করছেন তার সময় সম্পর্কে পুরো ধারণা নেওয়ার চেষ্টাটাই হচ্ছে আসলে এই প্রসেস। তো আমরা অ্যাকচুয়ালি যেটি দেখি এখানে কি থাকে ইতিহাসমূলক পদ্ধতিতে সমালোচনা যখন করা হয়, সেখানে সমালোচকরা যেটি দেখেন, সমসাময়িক সামাজিক অবস্থাটি দেখতে চান, অর্থনৈতিক অবস্থাটি দেখেন, ধর্মীয়, রাজনৈতিক, সাংস্কৃতিক অবস্থাটি দেখেন, এবং তখন লিটারেরি সাহিত্যের অবস্থাটি কেমন, বা কতটুকু মানুষের বোধের ব্যাপারগুলো দেখেন এবং বিশ্লেষণ করেন, বোঝেন, ভাবেন, দেখেন এবং সেটিকে উঠিয়ে আনতে চান। এবং এই ভিত্তিতেই যে সমালোচনা উনি সম্পন্ন করেন। এবং আমরা জানি যে এইখানে লেখকের আসলে কালিক প্রভাবটি আসলে সেখানে পড়ে থাকাটাই, বা প্রভাবটি পড়াই হচ্ছে অ্যাকচুয়ালি স্বাভাবিক। তো এই অর্থেই আমরা ইতিহাসমূলক সমালোচনার কথা বলছি। তো আরও যদি আমি খুবই অ্যানালাইসিস করতে চাই, যেটি আমি কোয়েশ্চেনে তোমাদের একটু আগেও যেটি বলছিলাম যে নানা ধরনের কোয়েশ্চেন আসতে পারে এই পদ্ধতিকে ঘিরে। তো যেমনটি হোক না কেন, যে অ্যাকচুয়ালি হোয়াট ইজ হিস্টোরিক্যাল ক্রিটিসিজম কী, এবং এটি আসলে কেমন করে হয়, এটি কি থাকে, বা যিনি সমালোচক তিনি এতে কি খুঁজে দেখেন, বা কোন উপায়ে কেমন করে তিনি আসলে কোন প্রসেসে এই ধরনের সমালোচনা করা হয় এই পদ্ধতিতে, আমি সেটিরই আসলে একটু এক্সপান্ড করতে চাচ্ছি, কিংবা আমি একটু অ্যানালাইসিস করতে চাচ্ছি যে নানা ধরনের কোয়েশ্চেনের অ্যান্সারগুলো তুমি কীভাবে আসলে এই প্রেক্ষাপটে নিয়ে আসবে, নিজের মধ্যে এটি ধারণ করে সেই উত্তরগুলোতে যাবে, অথবা সেটি বড় কথা নয় যে নিজের মধ্যে সেটিকে প্রথিত করবে। তো যাই হোক, আমি এই স্লাইডে যেটি আসলে আমার তোমাদের বলা যেটি, সেটি হচ্ছে অ্যাকচুয়ালি যে যখন কোনো কর্ম আমরা ঐতিহাসিক প্রেক্ষাপট কিংবা ঐতিহাসিক তত্ত্বপাতের মাধ্যমে অ্যাকচুয়ালি বিশ্লেষণ করি, একটু আগেই আমি বলছিলাম যখন অ্যাকচুয়ালি বিজ্ঞানের যুগ বা শুরু হয়েছিল বিজ্ঞানের বিকাশের, তখনই আমরা আসলে ইতিহাসের শুরু। কারণ বিজ্ঞান মানেই হচ্ছে যৌক্তিকতা, বিজ্ঞান মানেই হচ্ছে প্রমাণ, বিজ্ঞান মানেই হচ্ছে কজেস অবশ্যই থাকতে হবে। তো কাজেই আমরা যখন সেই বোধের, সেই চিন্তার, সেই চেতনার শুরু, আমরা তখনই কিন্তু এই পদ্ধতির আলোচনাটি কিংবা সমালোচনাটির উদ্ভব এবং শুরু হয়েছিল। এবং আমরা এটিও বলতে পারি যে কোনো সময়ে বা কোন সময়ে কোন প্রেক্ষাপটে বা কোন সামাজিক রাজনীতিতে এটি গড়ে উঠেছে বা উঠে সেটি সেই সাহিত্যটি সেটি এই প্রসঙ্গে আলোচনা করা হয়। আর যেটি আসলে যে একেবারেই টেক্সট, যেটা একেবারেই যে পাঠটুকু বা যে সাহিত্যটুকু, সেটিকেই একেমাত্র অকাট্য দলিল হিসেবে যে বিবেচনা করা হয় তেমনটি না। অ্যাকচুয়ালি যে সেটির বাইরে একেবারেই হবে না তা না। টেক্সটের বাইরে কোনো বিষয় আসলে ওইভাবে না, যে এইখানে টেক্সট বলতে আসলে যেই পাঠটি, যে সাহিত্যটি নিয়ে সমালোচক আলোচনা করেন, তিনি তাকে ঘিরে ওই পাঠের তার সমসাময়িক সামাজিক, রাজনৈতিক, ঐতিহাসিক, যেটি আমি এর আগের স্লাইডগুলোতে তোমাদের দেখে আসার চেষ্টা করেছি বা বলার চেষ্টা করেছি, সেটিকে ঘিরে হয়। বাট একেবারে আউট অফ দ্য টেক্সট এমন কিছু যেটি এর ভাবের সাথে, ধারণার সাথে, বোধের সাথে ম্যাচিং না, তেমন কিছু বিবেচনা অ্যাকচুয়ালি এখানে থাকে না। তো যাই হোক, আমরা হিপোলাইট তেইনের কথা বলছিলাম যে হিপোলাইট তেইন এই সাহিত্য বিচারের তিনি প্রবর্তন করেন। এবং এই প্রসঙ্গে তেইন যেটি বলছেন যে এখানে শুধু একজন বা কতগুলো ব্যক্তির জীবনচিত্রই আসলে না, যখন আমরা কোনো সাহিত্যকে, কোনো ভিক্ষাকে, কোনো পাঠকে, আমরা যখন কোনো লেসনকে কিংবা কোনো কর্মকে যখন আমরা আলোচনা করি, এখানে বারবার আমি একটি কথাই বলছি যে এখানে রাজনীতি, অর্থনীতি, সমাজনীতি, কারণ একজন মানুষ সোসাইটিতে বসবাস করে,
একটা পলিটিক্যাল এনভায়রনমেন্টে থাকে, তাকে বেঁচে থাকার জন্য ইকোনমিক্যাল ফরমেশনে তাকে থাকতে হয়, তাকে সোসাইটিতে সে একটা সোসাইটি ডিজার্ভ করে, তাকে বেঁচে থাকার জন্য তার ফান্ড বা ইকোনমিক্যাল সাইডগুলোকে তার ফিল আপ করা দরকার, ডিজার্ভ করে সে সেটা। কাজেই একজন মানুষকে ঘিরে, একজন ব্যক্তিকে ঘিরে জীবনযাপনের যতগুলো উপাদান কিংবা ক্রাইটেরিয়া আছে, অ্যাকচুয়ালি এই রীতিতে সেই বিষয়গুলোকেই প্রাধান্য দেওয়া হয়। এবং বারবার আমি এর আগেও বলছি, আবারও আমি যেটি স্মরণ করতে চাই যে এই পদ্ধতি 1700 শতকে শুরু যদিও হয়েছে, ঊনবিংশ শতকে এসে ধীরে ধীরে আসলে একটা কোনো কিছু স্টার্ট হলেই সেটি বুঝতে, ভাবতে, দেখতে, চিন্তা করতে, হৃদয়ঙ্গম করতে, রিয়েলাইজ করতে এবং সেটির ফলাফল প্রকাশিত হতে কিংবা সোসাইটিতে কিংবা সাহিত্যে বা এর একটা পজিটিভনেসের বিকাশ ঘটতেও কিছুটা সময়ের দরকার। তো সেই অর্থে 1700 শতকে যদিও শুরু হয়েছিল, তবে বিংশ শতাব্দীতে এসে এই পদ্ধতিটি অনেক জনপ্রিয়তা পেয়েছে। এবং আমরা যেটি জানি যে ওই টেনের কথাই বারবার চলে আসে, যে তিনি আসলে বলতে যেটি চেয়েছিলেন যে দেশ ও কালের মধ্যে যে ঘটনার আবর্তন, সেটি অ্যাকচুয়ালি ইতিহাস। তো যাই হোক, তেইন ইতিহাসের এই ইতিহাস এই পদ্ধতির তিনি 3টি অনুধাবনীয় সূত্র দিয়েছেন সাহিত্য বিচারের। একটি হচ্ছে রেস, জাতি, নাম্বার 2 হচ্ছে মিলিও, সামাজিক পরিবেশ বা পারিপার্শ্বিক অবস্থা, এবং নাম্বার 3 হচ্ছে মোমেন্ট, কোন সময়, কোন ক্ষণে, কোন কালে, কখন। এই সব দিকটি, 3টি দিক অনুধাবনীয় সূত্রই অ্যাকচুয়ালি মেইনলি এই 3টি অনুধাবনীয় সূত্রের প্রেক্ষাপটে এবং এই মিটারের মধ্য দিয়েই আসলে এই ক্রাইটেরিয়ার মধ্য দিয়েই আমরা ইতিহাসমূলক সমালোচনা পদ্ধতির বিচার করে থাকি বা তাতে আমরা যেয়ে থাকি বা এই প্রসেসে আমরা কাজ করি। তো নেক্সটে আমি যেটা আসলে বলবো যে ব্যক্তি মানুষ যিনি আসলে স্রষ্টার মর্যাদা লাভ করেন, মানে যিনি সাহিত্যিক বা সবটুকু কৃতিত্ব আসলেই তার না। আমি যখন কোনো কিছু তৈরি করব, আমার যখন কোনো কর্মের পিছনে শুধু সাকসেসের পিছনে আমি না, শুধু আমার সারাউন্ডিং, আমার সব কিছুই এখানে কাজ করে। কোথায় আমি বাস করি, কোন সময়ে বাস করছি, কোন পরিবেশে বাস করছি, কিভাবে বাস করছি, সব কিছু মিলেই আসলে সেখানে একটি ফোকাস ফেলে। তো এটি আসলে তেন বলতে চান। আর আরও যেটি কিছু উনি বলতে চান যে ইতিহাসমূলক সাহিত্য বিচারের যে ধারা তিনি সৃষ্টি করেছিলেন, আসলে এখানে তিনি যেটি চেয়েছেন যে এখানে লেখকের মননকে সন্ধান করা, তার কালটিকে দেখা, তার জাতি চরিত্রকে বোঝা, উপলব্ধি করা, তার দেশের পরিচয়, সারাউন্ডিং এনভায়রনমেন্ট বা তার দেশের যে ক্রাইটেরিয়া কিংবা তখনকার যে আবহাওয়া, বলতে সে ওয়েদার বলছি না, মানে পরিবেশগত কিংবা পারিপার্শ্বিকতা, এই সবগুলোকেই আসলে তিনি মাথায় রাখতে চান এবং এইভাবেই আসলে উনি বলতে চান যে একটি বিজ্ঞানসম্মতভাবে ক্রমাগত আমরা আধুনিক হচ্ছি, চিন্তা চেতনা আমাদের অনেক পজিটিভ হচ্ছে, আমরা কারণকে নিয়ে সামনে আগাই, আমরা সব কিছুরই একটি যৌক্তিকতা খুঁজে দেখার চেষ্টা করি এবং সব কিছুরই একটা মাত্রা কিংবা মাপকাঠি আমরা খুঁজতে যাই। তো এইভাবেই তিনি আসলে বলতে চান যে এইভাবেই আমরা একটি বৈজ্ঞানিক উপায়ে আমরা এই আলোচনাটি করতে পারি বা বৈজ্ঞানিক পদ্ধতিতে আমরা এইভাবে যেতে পারি এই সমালোচনাটিকে নিয়ে। তো যাই হোক, এখানে আমি এখন যেটি সামনে আসলেই তোমাদের রাখতে চাচ্ছি যে ঐতিহাসিক এই সমালোচনা পদ্ধতি বা ইতিহাসমূলক এই সমালোচনা পদ্ধতিতে যখন একজন সমালোচক একটি বইয়ের সমালোচনা করেন বা আমরা কিভাবে লিখব, যদি আমি একজন সমালোচক হই, ক্রিটিক হই, বা একজন ঐতিহাসিক সমালোচক কিভাবে কাজ করবেন, সেটি কিছু বিষয়কে ঘিরে হয়। যেমন আসলে কিছু ব্যাপার থেকে যায় যে সমালোচক আসলে প্রথমত তিনি যেটি চিন্তা করেন কিংবা তিনি
যেটি ভেবে দেখেন বা যেটি তার প্রথমত যেটি তার ভাবনায় আসে সেটি হচ্ছে যে সমালোচক লেখকের সময়কে বিশ্লেষণ করতে চান। নাম্বার 1 আমি দেখিয়েছি একটু বোল্ড লেটারে দিয়েছি। এমন করেও তোমরা মাথায় রাখতে পারো ব্যাপারটি। তাহলে তোমাদের জন্য একটু ইজি হয়ে যাবে যে সমালোচক লেখকের সময়কে বিশ্লেষণ করতে চান। যে সময়ে গল্প কবিতাটি বা ওই সাহিত্যকর্মটি রচিত হয়েছিল ওখানের যে বিধৃত সময় সেটি এবং তিনি যখন করছেন সেই দুটো সময়কেই উনি বিশ্লেষণ করতে চান একসাথে। বা আবার এমনও হয় যে যখন অনেক পরে বা যখনই কোনো পাঠক সেই লেখাটি পড়বেন তখন সেটিও একটি সমালোচকের আগ্রহের বিষয় থেকে যায় বা তার মাথায় এটা থাকে। নাম্বার 2 হচ্ছে যে সমালোচক সাহিত্যকর্মে বর্ণিত যে যুগের অবস্থাটি বিবেচনায় রাখেন। আসলে ব্যাপারটি যেমন যে আমরা জানি যে জেন অস্টিন ইংরেজি সাহিত্যের একজন বিখ্যাত লেখিকা। উনি 1795 সালের ওনার একটি উপন্যাসে জেন অস্টিনের একটি উপন্যাসে আমরা দেখতে পেয়েছি যে যে একজন খুব ধনাঢ্য খুব রিচ ম্যান এক কন্যা এক মেয়ে তার বাবা অনেক অনেক রিচ সেই ধনী ব্যক্তির কন্যা খুবই তার শেষ অবস্থায় খুব বাজে অবস্থায় কেটেছে তার ইকোনমিক্যাল খুব বাজে অবস্থায় কেটেছে খুব কষ্ট করে তার দিন যাপন দুরবস্থা চিত্রিত হয়েছে সেই জেন অস্টিনের সেই লেখায় উপন্যাসে। কেন এরকম ন্যাচারালি আমাদের মনেই আসতে পারে যার বাবার এত টাকা পয়সা তার তো নিঃস্ব হওয়ার কোনো কারণ নেই। জেন অস্টিন লন্ডনের আমরা সবাই জানি যে ইংল্যান্ডের। যাই হোক কিন্তু এইটি আসলে উনি যেটি দেখাতে চেয়েছেন এখানে একটি রুলস অ্যান্ড রেগুলেশন যেমন ইংল্যান্ডে তখনও পিতার মৃত্যুর পরে কন্যা সন্তান পিতার উত্তরাধিকারী হতো না, সম্পত্তির উত্তরাধিকারী হতো না, যে সেই অর্থেই কন্যা নিজস্বভাবেও তারও তখন ইকোনমিক্যাল ব্যাপারটি অতটা জোরদার ছিল না এবং উত্তরাধিকার ভাবেও চেয়েও তখনও পিতার থেকেও পিতার সম্পত্তির এত সম্পত্তিওয়ালা বা এত মানে এত রিচ ম্যান যার বাবা ছিল তো সেইটিও সে পায়নি। এই অর্থে সে আসলে খুবই দুরবস্থার সাথে নিঃস্ব জীবনযাপনে করেছে। তো আমরা যদি এই আইনটি না জানতাম, যদি লন্ডনের বা তখনকার সোসাইটির ইংল্যান্ডের সোসাইটির যে এই আইনটি এই রুলসটি যদি না জানা থাকে পাঠকের তাহলে আমরা কিন্তু সেই মেয়েটির সামাজিক কিংবা তার মনোজাগতিক অবস্থাটি আমরা বিশ্লেষণ প্রপারলি আসলে করা যেত না। নাম্বার 3 যেটি বলা যায় যে একজন সমালোচক কী করবেন তিনি সাহিত্যকর্মের ভিতর থেকে যেটি তিনি সমালোচনা করতে চাচ্ছেন যে কর্মটিকে যে সাহিত্যটিকে সেটির ভিতর থেকে তিনি চরিত্র উৎস উপাদান খুঁজে বের করে নিয়ে আসেন। এখানে একটু যদি আমি ওরকম করে তোমাদের বলতে চাই যে আসলে গবেষণা করে সমালোচক এগুলো মূল্যায়ন করেন। যেমন আমরা যদি একটু উদাহরণের মধ্য দিয়ে ওরকম করে যাই যে যেমন ধরো বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের পথের পাঁচালী অবভিয়াসলি কম বেশি আমাদের সবারই জানা আছে, তোমরা 4th ইয়ারে চলে এসছো, এটি পড়া হয়েছে। তো এই পথের পাঁচালী বিখ্যাত একটি বিভূতিভূষণের সারা জাগা নিয়া এবং কালজয়ী একটি উপন্যাস, একটি সোজা কথা চিরকালের একটি উপন্যাস। তো সেখানে ইন্দির ঠাকুরন যে বিধবা নারীর কথা আমরা ওখানে দেখেছি সেই উপন্যাসে যে ক্যারেক্টারটি ইন্দির ঠাকুরনের যে দাম্পত্য জীবনটি একসময় ছিল এটি কখনই আমরা ফিল তখনই করব না যদি আমরা সেই হিন্দু সমাজের রীতিনীতিটুকু যদি না জানি। যেমন কেন ইন্দির ঠাকুরনের এই অবস্থা হয়েছে যে অল্প বয়সে তখন ব্রাহ্মণ মানে বিয়ের ব্যাপারটি যে কাস্ট প্রথা যেটি ছিল যে কাস্টেই বিয়ে হতে হবে এই সনাতন ধর্মের মধ্যে, এবং এই ব্যাপারটির জন্য যখন একসময় প্রচুর পরিমাণে বিধবা অনেকাংশে একসময়ে তখনকার সোসাইটিতে বিধবাদের সংখ্যা অনেক বেড়ে গিয়েছিল। ইন্দির ঠাকুরন তারই একটি প্রতীক কিংবা একটি জ্বলন্ত একটি কী বলবো একটি উদাহরণ হিসেবেই আমরা সবাই জানি। আবার যেমন আমরা শরৎচন্দ্রের রাজলক্ষ্মী শ্রীকান্তের যে ব্যাপারটি উপন্যাসটিও আমরা সবাই জানি, এটি একটি সারা জায়গা নিয়ে খুব মনের আলোড়ন তৈরিকারী একটি উপন্যাস এবং এখানে আমরা ব্রাহ্মণ্যবাদের প্রভাবটি যদি না জানি হিন্দু সমাজের ঠিক সেম আমরা যদি না বুঝি তাহলে আমরা সেখানে রাজলক্ষ্মীর শ্রীকান্তের তাদের রাজলক্ষ্মীর মননগত দিক, তার মনের ঝড়, তার প্রেম, তার ভালোবাসা, তার ইচ্ছা
এবং ইন্দির ঠাকুরনের কষ্ট, অন্য পরিবারের সাথে তার সেই বয়সে মানিয়ে নেওয়ার চেষ্টা, নিজের দাম্পত্য জীবনকে তেমন করে না পাওয়া, এগুলোকে আসলে আমরাও ফিল করতে পারবো না পাঠক হিসেবে, যদি তো আমরা সেই রীতিনীতিগুলোতে নিজেরাই না ততটা বুঝি বা জানি। আবার যেমন আমরা এটাও বলতে পারি যে রবীন্দ্রনাথের হৈমন্তী গল্প একটি কালজয়ী গল্প, এবং আমরা সবাই জানি হৈমন্তী আমাদের মনের মাঝারে এভরি ওয়ানকে টাচ করে যায়। এবং সেই গল্পে আমরা হৈমন্তীর গল্পের যে পণ প্রথা, যে যৌতুকের ব্যাপারটি, সেটি আমরা রিয়েলাইজ করেছি যে কতটা মারাত্মকভাবে মননগতভাবে আমাদের ঝড় তুলে দেয়, এবং কতটা ক্ষতি, কতটা কষ্ট, কতটা বেদনার সাক্ষী হয়ে আসে। সেটি হৈমন্তীর জীবনের এই সংকটটি যদি না আসতো, এবং আমরা আসলে সেই প্রথাটি যদি জানি, হৈমন্তীর সংকটটিকে তেমন করে আমাদের বোঝা সম্ভব হবে। নাম্বার 4 যেটি আবার বলতে পারি যে সাহিত্যকর্মের ভাষার সঙ্গে বর্তমানের যে ভাষার যে পরিবর্তন, যে অ্যাকচুয়ালি ভাষা হচ্ছে নদীর পানির মতো বহমান প্রবাহমান চলছে, এবং যখন যেটি অ্যাকসেপ্টেবল তখনই ভাষা আসলে অ্যাকসেপ্টেবল। যখন জনসমাজ সোসাইটি যেটি যেভাবে অ্যাকসেপ্ট করে নিচ্ছে, ভাষা সেভাবেই বহমান। এই জন্য ভাষার চেঞ্জ আছে। আমরা অনেক মৃত ভাষা দেখতে পাই যেগুলোর এখন সেই বহমানতা নেই। তো সাহিত্যকর্মের সঙ্গে সমালোচক এটিও দেখেন। এবং নাম্বার 5 যেটি আমি বলবো সেটি হচ্ছে যে এই পদ্ধতির সমালোচক হাইপোথিসিস গড়ে নেন। হোয়াট ইজ হাইপোথিসিস? হাইপোথিসিস আসলে হচ্ছে কি, এটি একটি অনুমান। কী ধরনের অনুমান? এটি হচ্ছে আসলে এমন ধরনের অনুমান যে অনুমানটাকে সত্য বলে ধরে নেওয়া হয়, এবং এই ধরে নিয়ে এই সাহিত্যকর্মটি তখন সাহিত্যিক বিশ্লেষণ করেন, অথবা বর্জন করেন, অথবা পরিবর্তন করেন, অথবা পরিমার্জন করেন, করে তারপরে তিনি তার নিজের মতো করে দাঁড় করান। তো আমরা এই ছিল আমাদের যে একজন সমালোচক কীভাবে আসলে গভীরে ঢুকে তার কর্মটিকে সেই নিয়ে কাজ করবেন। তো এইখানে আমি যেটি আসলে দেখাতে চাচ্ছি সেটি হচ্ছে যে বাংলা সাহিত্যে আমরা এই পদ্ধতির সমালোচনার কিভাবে কোন কোন গ্রন্থে বা কোন কোন কর্মে আমরা সাধারণত কোথায় কোন কোন গ্রন্থে আমরা দেখতে পেয়েছি, আমি এইগুলো একটু টাচে দিতে চাচ্ছি। যে আমরা প্রথমে দেখতে পাই যে বিনয় ঘোষ এই পদ্ধতির সমালোচনার ধারার অন্যতম পথ প্রদর্শক ছিলেন। তাছাড়া আমরা অরবিন্দ পোদ্দারের বঙ্কিম মানস গ্রন্থটিতে দেখতে পাই এই পদ্ধতির প্রসেস। আমরা শীতাংশু মৈত্রের যুগন্ধর মধুসূদন দেখতে পাই। আমরা উজ্জ্বল কুমার মজুমদারের তারাশঙ্কর দেশকাল এইটিতে দেখতে পাই। আমরা রামেন্দ্র সুন্দর ত্রিবেদীর মহাকাব্যের লক্ষণ এই গ্রন্থটিতেও দেখতে পাই। আমরা শ্রী হেমন্ত কুমার গঙ্গোপাধ্যায়ের মহাভারতের তাৎপর্য এটিতেও দেখতে পাই। আমরা অরুণ কুমার বসুর ক্ষণকালের ছন্দ এবং রবীন্দ্রনাথের খনিকা, এখানে একটি চমৎকার একটি গ্রন্থ এবং আলোচনায়ও আমরা এখানে সেটির ছায়া দেখতে পাই, কিংবা সেটির একেবারেই পারফেক্টলি দেখতে পাই। এবং দেবনাথ বন্দ্যোপাধ্যায়ের রাজসভার কবি এবং কাব্য দেখতে পাই আমি সেটিতেও। এবং রবীন্দ্র গুপ্তের বঙ্গদর্শন এবং বাংলা সাহিত্য এই পদ্ধতির সমালোচনা গ্রন্থ আমরা দেখতে পাই, এবং আরও কিছু যেটি অবশ্যই উল্লেখযোগ্য আছে আমরা যেটি জেনে নেব। যাই হোক, আমরা নেক্সট স্লাইডে যেটি আমি বলতে চাচ্ছি যে আমি এই সমালোচনার ঐতিহাসিক কিংবা ইতিহাসমূলক সমালোচনা পদ্ধতির এর অনেক যে পজিটিভ দিক যেমন আছে সব কিছুরই, তেমন একটি সীমাবদ্ধতাও থেকে যায়। তো আমি যদি সীমাবদ্ধতার কথা বলতে যাই, যেমন আমাদের কোয়েশ্চেনে যেটি আছে যে একটি কোয়েশ্চেন ছিল যেটি আমি আবারও বলতে চাই যে ইতিহাসমূলক সাহিত্য সমালোচনা পদ্ধতির সম্ভাবনা কতটুকু আছে, বা এটা আসলে কতটুকু সম্ভাবনাময়, বা এটি কতটুকু আমরা কাজে লাগাতে পারি, অথবা তার সমস্যাটুকু কোথায় আছে, সম্ভাবনাও কোথায় কতটুকু, বা সীমাবদ্ধতা বা সমস্যাও কীরকম থাকে সেটিও ঘিরেও একটি কোয়েশ্চেন আছে বা এরকম হতে পারে। তো সেই অর্থেই আমি তোমাদের বলতে চাচ্ছি যে এই পদ্ধতি যেমন এটিকে একটি উচ্চতর সমালোচনা পদ্ধতি একসময় অ্যাকচুয়ালি বলা হতো। তো এর আসলেই কেন এটি, যে কারণ এটি একেবারেই শেকড়ের সন্ধান করে,
রুটসের সন্ধান করে, একেবারেই গোড়ায় দেখতে চায়। তো এর কিছু সীমাবদ্ধতাও আছে, যেমন নাম্বার 1 যেটি আমি বলতে চাচ্ছি যে আসলে লেখক যে সময়ে লেখাটি লিখছেন সেই সময়টি লেখককে প্রভাবিত করে। এই জন্য সময়টি বা প্রভাবিত হওয়ার উপরও ভিত্তি করে লেখাকে সকল সময় বিশ্লেষণ করা যায় না বা ঠিকভাবে মূল্যায়ন করা যায় না, এটা হতে পারে। নাম্বার 2 যেটি আমার কাছে মনে হয় বা বলতে চাই আমরা বা পারি, যে ইতিহাসের প্রেক্ষাপটে বিবেচনা করতে গিয়ে কোনো সমালোচক অতিরঞ্জনের আশ্রয়ও নিতে পারেন। নাম্বার 3 যেমন বলা যেতে পারে যে লেখক কোনো দিকে বা কোনো পক্ষেও অবস্থান করতে পারেন। ইটস আপ টু হিম, এটি তাহার উপরে আসলে সে কোথায় যাবে, কোন পক্ষে যাবে। কাজেই এখানে একেবারে পারফেক্টলি নাও হতে পারে। নাম্বার 4 এ যেটি বলতে পারি, ঘতে যেমন তেমনি তার ভালো লাগেনি বলে কোনো ভালো জিনিসকেও তিনি আমার তোমার কাছে হয়তো ভালো, তার কাছে ভালো লাগেনি, কারণ ম্যান টু ম্যান ভেরি করতেই পারে। সবার কাছে যেটি ভালো লাগবে, আমার কাছে যা ভাল লাগবে তার কাছে লাগবে বা তোমার কাছে লাগবে এমন নাও হতে পারে, বা তোমার কাছে ভালো আমার কাছে লাগবে না এমনই হতে পারে। তো সেই ব্যাপারটিকেই মাথায় রেখে এটাও একটি ব্যাপার যে কোনো জিনিসকে, ভালো জিনিসকে তিনি অপছন্দও করতে পারেন। বা নাম্বার 5 যেটি উঁয়োতে আমি বলতে চাচ্ছি যে ইতিহাসের পটে একজন সাহিত্যিকের সমস্ত প্রবণতা লক্ষ্য আবিষ্কার সম্ভব নয়। এটাও একটি ব্যাপার। বা আবার এটিও বলা যায় যে আবার কোনো লেখক ইতিহাসের বৃত্ত থেকে বের হয়ে ইতিহাসের স্পর্শহীন সাহিত্য নির্মাণ করতে পারেন। এটাও হয়, অনেক সময় হয়ে যায় যে এটাও এই ধরনের উদাহরণও আসলে অনেক আছে বিশ্বে। এটিও খুব একটা কম কিছু না। তো যাই হোক, আমার এই ছিল আসলে আজকের যে ব্যাপার। তো আমি যেটি বলতে চাইবো যে এই করোনাকালীন অবস্থার মধ্যে আসলেই আমরা একদম সময় নষ্ট করব না। আমরা নেক্সট ক্লাসে আমি অন্য পদ্ধতিগুলোকেও তোমাদের সামনে আনতে চাইবো। আমি বারবার বলছি যে আমাদের আজকের এই টপিকটি অ্যাকচুয়ালি ঠিক ততটা আনন্দ নিয়ে হয়তো পাঠ করা যায় না বা যাবে না বলে তোমরা মনে করো, কিন্তু আমার ধারণা এটি ভুল। যদি তো সত্যিই আমরা চাই বা আমরা সেটিকে দেখতে চাই বা নিজের মধ্যে রাখতে চাই, অবশ্যই চেষ্টা করলে, ইচ্ছে করলেই আমরা সেটাকে করতে পারবো। এবং আমি যেটি তোমাদের আহ্বান জানাবো, আমার নেক্সটে একটি ভিডিও আছে, যে এই ভিডিওতেই তোমরা এটিকে একটি ভিডিও, সমাজ সচেতনামূলক একটি ভিডিও আছে যেটিকে তোমরা আসলে দেখতে পারো। এই ভিডিওটি দেখার আমন্ত্রণ জানিয়ে আমি আসলে এভরিওয়ানকে আমি ধন্যবাদ দিচ্ছি। থ্যাংক ইউ সবাইকে। এবং আমি আশা রাখি যে আগামী ক্লাসে আমার তোমাদের সাথে দেখা হবে, এবং সেই পর্যন্ত অবশ্যই সুস্থ থাকবে, ভালো থাকবে। এবং ভিডিওটা দেখার আহ্বান জানিয়ে আমি আজকে আমার এই সেশনটি শেষ করছি। তো সবাইকে থ্যাংক ইউ।